শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি সেই হেডলাইনের গল্পটা শুনতে চেয়েছে। এটা আপনাদের সবার জন্য বলছি, আপনারা আমার সহকর্মী এবং আপনারাও এই ধরনের অভিজ্ঞতা আপনাদের হয়, আপনারা পত্রিকা চালান, আমিও পত্রিকা চালাতাম। তো তখন তো আপনারা জানেন সারা বাংলাদেশের তাল এবং সারা বাংলাদেশের মিডিয়া তখন শাহবাগের যে তথাকথিত গণজাগরণ মঞ্চ তাকে প্রমোট করছে, তাকে প্রমোট করার কম্পিটিশন চলছে বাংলাদেশের মিডিয়াতে। টেলিভিশনে 24 ঘন্টা দেখানো হচ্ছে, পত্রিকাতে পুরো প্রথম পৃষ্ঠা জুড়ে শুধু শাহবাগের নিউজ। আমার তো সমকালের একটা ছবির কথা মনে পড়ে, আপনাদের নিশ্চয়ই মনে পড়বে। পুরো ছবি সমাজগুলোর সমর্থন তারা পেয়েছিল। তার মানে তারা চাচ্ছিল যে বাংলাদেশে যেন সম্পূর্ণভাবে এক ধরনের ইসলামোফোবিক একটা মিডিয়া তৈরি হয়, যাদের কাজ হবে বাংলাদেশের 90% মানুষের ধর্মকে ছোট করা এবং বাংলাদেশকে প্রকৃতপক্ষে ভারতের একটি উপনিবেশে পরিণত করা। এই ছিল গণজাগরণ মঞ্চের প্রধান উদ্দেশ্য। তো তখন সকল পত্রপত্রিকায় তার জয়ধ্বনি চলছে, মানে শাহবাগের জয়ধ্বনি চলছে। তো সেখানে সন্ধ্যাবেলা আমি বসে আছি, তো আমার যারা সহকর্মী ছিলেন এবং তার মধ্যে আব্দুল্লাহ বসে আছে এখানে এবং জাহিদ বসে আছে, একজন নাই, আব্দুল্লাহ আহমেদ আমাদের নির্বাহী সম্পাদক। তিনি ঢাকায় ব্যস্ত, আমার দেশ আবার চালু করা নিয়ে ব্যস্ত, এই জন্য আসতে পারেন নাই। তিনি ছিলেন 3 জন এবং তারা একটা হেডলাইন লিখে নিয়ে এসছেন এবং একটা নিউজ লিখে নিয়ে এসছেন। তো আমি নিউজটা পড়েছি, আমার কাছে তারা মিটিংয়ে আসার আগে নিউজটা পড়েছি, হেডলাইনও আমি দেখেছি। দেখে আমি একটা প্যাড নিলাম, নিউজ প্রিন্টের প্যাড, যেটা পত্রিকা অফিসে থাকে আপনারা জানেন, ছোট সাইজের প্যাড, আর একটা পেন্সিল নিলাম। পেন্সিল নিয়ে আমি পেন্সিল দিয়ে লিখলাম শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। এটা যখন আমি লিখলাম, এই দুজনের মুখ শুকিয়ে গেছে। তারা আমার দিকে কিছুক্ষণ মানে অবাক ভাবে তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু কিছু বলছে না। দুজনই এখানে উপস্থিত। আব্দুল আহমেদ আপনারা জানেন, খুবই সুলেখক, চমৎকার লেখে। আব্দুল আহমেদ একটা আমতা আমতা করে শুধু বলল, মাহমুদ ভাই, সারা দেশ একদিকে আর আপনি লিখছেন আজকে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, কালকে তাহলে মানে আমার দেশের কি অবস্থা হবে, এবং আপনি যে আজকে এটা লিখছেন এর পরিণতিটা কি দাঁড়াবে। আমি আমার কলিগদের সাথে কিন্তু আমি খুবই ফ্রি, আপনারা জানবেন হয়তো, ওরা হয়তো গল্প করে আপনাদের সাথে। আমরা সকল বিষয়ে আলাপ আলোচনা করি পত্রিকা অফিসে, মানে বন্ধুর মতো, ভাইয়ের মতো, বোনের মতো সম্পর্ক আমার সাথে, আমার পত্রিকা অফিসের সবাই। তো আমি বললাম আপনারা একদিন বুঝবেন, আজকে হয়তো বুঝবেন না। যেহেতু আমি সম্পাদক, কাজে আমার হেডলাইন তো আপনাদের মানতে হবে, এটা না মেনে তো আপনাদের এখন উপায় নাই, কারণ এটা আমি ডিকটেট করছি না, কিন্তু এটা তো আমার সম্পাদকের, আমার এখতিয়ার। হেডলাইন লেখাটা তো আমার এখতিয়ার, এটা তো আপনারা আমাকে বাধা দিতে পারবেন না। এটাই হবে কালকের হেডিং। ওই কাগজটা আমি ছিঁড়ে সৈয়দ আব্দুল আহমেদের হাতে দিলাম, তো এটা নিয়ে আর কোনো বিতর্ক করবেন না, এটা যান এবং স্টোরি লিখে নিয়ে আসেন। হেডিং আমি দিয়ে দিয়েছি, স্টোরি আমি লিখে দেবো। এই ছিল কাহিনী, এবং সেই কাহিনী আজকে ইতিহাস হয়ে গেছে। আমরা যখন বললাম যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, ফ্যাসিবাদ ব্যাপারটাই তো বুঝতো না বাংলাদেশের মানুষ তখন, আজ থেকে 11 বছর আগে। আর আজকে দেখুন, আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকটা রাজনীতিবিদ তাদের বক্তৃতায় ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্ট। তো এই যে একজন সম্পাদকের জীবনে কতগুলো কি বলবো, কতগুলো মুহূর্ত আসে, যেটা তার জন্য ইংরেজিতে যেটাকে বলে একটা ডিফাইনিং মোমেন্ট। তো আমার সম্পাদকের জীবনের একটা ডিফাইনিং মোমেন্ট ছিল ওই হেডলাইনটা লিখে দেওয়া। আর নিজে হাতে লিখে দিয়েছিলাম, পেন্সিলে লিখে দিয়েছিলাম, নিউজ প্রিন্টের প্যাডে লিখে দিয়েছিলাম। তো আমার মনে হয় যে আমি জীবনে নানা রকম কাজ করেছি। আপনারা তো শুনলেন আমার যাত্রা শুরু হয়েছিল প্রকৌশলী হিসেবে, পরে আমি IBA তে পড়াশোনা করেছি, MBA করেছি, বুড়ো বয়সে একটা PhD করেছি হিস্ট্রিতে। কিন্তু আমার সারা জীবনের, যদি আপনারা মনে করেন যে আমার জীবনে সাকসেস আছে, সাফল্য, আমি মনে করি আমার জীবনের সর্বোত্তম সাফল্য ওই 2013 সালের ওই হেডিংটা লিখে দেয়া, যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। তো আমার মনে হয় এর চেয়ে বড় সাফল্য আমার জীবনে এ পর্যন্ত আর আসে নাই।
এবং আমি তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে আমার মাথায় ওই হেডিংটা কেমন করে এসেছিল আমি জানি না, মাত্র 3টা মাত্র শব্দের হেডিং 8 কলামে। তো এই ছিল সেদিনের গল্প। তারপরে তো অনেক লম্বা সময় কেটে গেছে।